শুভ নববর্ষ 1432। ডিবিসি নিউজের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। এসো হে বৈশাখ, এসো এসো। কালের গর্ভে হারালো পুরনো বছরের সব পঙ্কিলতা, সব পাপ তাপ ধুয়ে মুছে নতুন দিনের উজ্জ্বল আভায় হাসবে স্বদেশভূমি, বর্ণিল সুখচ্ছটায় ভাসবে মানব জীবন। এই প্রত্যাশা নিয়েই শুরু বঙ্গাব্দ 1432, শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ, বাংলা সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত হৃদয় ছোঁয়া ও সর্বজনীন উৎসব। বছরের প্রথম সূর্যের আলোয় বাঙালির হৃদয়ে জেগে ওঠে আশার গান। পুরনো গ্লানি ঝেড়ে শুরু হয় নতুন পথ চলা। বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, এটি বাঙালির জীবনে ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য ও প্রাণের মিলন মেলা। এবারের পহেলা বৈশাখের আবহ অন্যবারের চেয়ে একটু আলাদা। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন। নতুন চেতনায় বর্ষবরণ আয়োজনের প্রচেষ্টা চলছে দেশ জুড়ে। রমনা বটমূলে আলোয় আলোয় মুক্তির সন্ধানে চলছে ছায়ানটের বর্ষবরণ। বাংলা নববর্ষের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি বদলে নতুন নাম হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রাণের উচ্ছ্বাসে মেতেছে গোটা জাতি। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ থাকছে নানা আয়োজন। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজন জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। এবারের পহেলা বৈশাখের আবহ অন্যবারের চেয়ে একটু আলাদা। ছায়ানটের বর্ষবরণ থেকে বিস্তারিত জানাবেন। ঈশিতা, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। একটু অন্যরকম একটা বিষয় আমার মনে হলো, সেটা হচ্ছে প্রতি বছরই রমনার বটমূলে আসতে কিন্তু এক ধরনের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়। এবারও তার বার্তা হয়নি, বরং এবার নিরাপত্তা বেষ্টনী আরো বেশি জোরদার ছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে এসেছে। কিন্তু যেটি খুবই আনন্দের খবর আমি বলতে পারি, বা যেটি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে ভোরবেলা আমি যখন এসেছি তখনও জায়গাটা কিন্তু পুরোপুরি ভরেনি। এখন আপনি দেখছেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই রমনার বটমূলের পুরোটা। এই মুহূর্তে খায়রুল আনাম শাকিল, যিনি নজরুলগীতি শিল্পী, তিনি গান করছেন এবং এই পুরো রমনার বটমূল এলাকাটা কিন্তু কানায় কানায় পূর্ণ, যেটি আমি বলছিলাম। রবীন্দ্রনাথের বিভিন্ন আবাহনী গান, নজরুলের গান, লালনের গান, বিভিন্ন গান নিয়ে সাজানো হয়েছে এবারের এই অনুষ্ঠানটি। এবং আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে শুরুতেই একদম সামনের সারিতে শিশুদের রাখা হয়েছে এবং খুব সুন্দর করে দেখেন আপনি যে রমনা যে সবুজ হয়ে গেছে গাছটি, এবং সেখানে মনে হচ্ছে যে একটা পতাকার মতো মাঝখানে লাল পাঞ্জাবি পরা ছোট ছোট শিশুরা এবং দুপাশে সাদা লাল শাড়ি পরা। সাদা লাল শাড়ির একটা আপনি জানেন যে ইতিহাস আছে, সেই শান্তিনিকেতন থেকে আসলে এই লাল সাদার উদ্ভব, এবং সেখান থেকে সেই ধারা থেকেই যেহেতু এই উৎসবটি, এবং একই সাথে আসলে বাঙালির ইতিহাসের সাথে, সংগ্রামের সাথে, লড়াইয়ের সাথে কিন্তু ছায়ানট যুক্ত হয়ে আছে। ছায়ানট মূলত 1967 সালে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না পূর্ব পাকিস্তানে, এই বিষয়টিকে প্রতিবাদ জানাতেই ছায়ানটের গান শুরু হয়েছিল। আমি একটু গান শোনাই, বরং কথা না বলি। ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, খনাইল যে দুঃখ রাতি। ধ্রুব তারা হয়ে তুমি জানো, অসীম আধারে প্রভু আশারিয়ানো। ধ্রুব তারা হয়ে তুমি জানো, অসীম আধারে প্রভু আশারিয়ানো। তোমার করুণা বিনা এ দিন বন্ধু, তোমার
দীনবন্ধু পারে আশা নাহি আর জগতের না করো পার জগতের নাথ করো পার জগতের নাথ করো পার মায়া তরঙ্গে টলমল তরুণীর মায়া তরঙ্গে টলমল তরুণীর অকুল ভব পারাপারে হে অকুল ভব পারাপারে হে জগতের নাথ করো পার জগতের নাথ করো পারে হে জগতের নাথ করো পার জগতের নাথ করো পার জগতের নাথ করো পার। আপনি দেখছিলেন ঈশিতা যে আসলে কিভাবে একেবারে খেয়াল আলম শাকলের একটি গান দিয়ে আসলে এই মুহূর্তে শেষ হলো এবং একের পর এক আমাদের কাছে ইতিমধ্যেই রয়েছে কোন গানটির পর কোন গানটি হবে। বিভিন্ন গান নিয়েই সাজানো হয়েছে এই ছায়ানটের পর্বটি। আশা করি আমরা টানা এই প্রোগ্রামটি দেখাতে পারবো দর্শকদের। ঈশিতা। উর্মি, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের বর্ষবরণের উৎসব থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই। জানাবেন যে আয়োজন কেমন দেখছেন এবং আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে সেটাও বিস্তারিত জানাবেন। এবং ডিবিসির দর্শকদের শুভ নববর্ষ। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা যে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ে সকাল 6টা থেকেই কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে। এই ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মুকুল ফৌজের আয়োজনে গত 40 বছর ধরে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানেরই কিন্তু আনুষ্ঠানিকতা সকাল 6টার সময় শুরু হয়েছে। এখানে সকালে বাদ্যের তালে তালে কিন্তু অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়। এরপরেই এখন আপনি দেখছেন চুয়াডাঙ্গা যে আবৃত্তি পর্ষদ রয়েছে, সেই আবৃত্তি পর্ষদের আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু নৃত্য পরিবেশন হয়েছে। এই নৃত্য পরিবেশনের পরপরই কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা চলছে এবং এটা কিন্তু চলবে বিকাল পর্যন্ত। এরপরে কিন্তু সকাল 8টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে শুরু হবে মঙ্গল আনন্দ শোভাযাত্রা। সেই আনন্দ শোভাযাত্রাটি জেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু চুয়াডাঙ্গা সরকারি কলেজে যে মুক্ত মঞ্চ রয়েছে সেই মুক্ত মঞ্চে যেয়ে কিন্তু সেখানে শেষ হবে এবং সেখানে বিজয় যে একটি মেলা রয়েছে সেই 3 দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এরপরেই কিন্তু সেখানে কিন্তু বিকাল 3টা থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আসলে সেখানে হবে এবং চলবে বিকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। তো আমরা এখানে আছি, আমরা একটু কয়েকজনের সাথে যদি আমরা একটু কথা বলতে চাই, একটু এই অনুষ্ঠান সম্পর্কে যদি একটু জানাতে চাই, একটু এই অনুষ্ঠানে যিনি আয়োজক রয়েছে তার কাছে আপনাদের এই যে আয়োজন গত 40 বছর করছে এবং এই অনুষ্ঠানে কি কি আয়োজন? গত 40 বছর ঠিক না, গত 45 বছর ধরে 1979 সাল থেকে মুকুল ফৌজের আয়োজনে এই ঝিনুক বিদ্যাপীঠ প্রাঙ্গণে ওই কন্যারে একটা বড় আম গাছ ছিল, সেই আম গাছের তলায় আমরা আটা দিয়ে আলপনা করে এই আয়োজন শুরু করতাম। এখানে আবৃত্তি, গান, নৃত্য এর মধ্য দিয়ে এই পয়লা বৈশাখকে বরণ করা হয়। পাশাপাশি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সংগঠন মুকুল ফৌজ, এই মুকুল ফৌজ 45 বছর ধরে এই আয়োজন করছে। একসময় পয়লা বৈশাখকে কেন্দ্র করে এখানে বৈশাখী মেলার আয়োজন হতো, এখানে পিঠা উৎসবের আয়োজন হতো, বিভিন্ন ধরনের আয়োজন উৎসব মুখর পরিবেশে এই আয়োজনগুলো করা হতো এবং চুয়াডাঙ্গায় এই আয়োজনের মধ্য দিয়েই বর্ষবর্ষ অনুষ্ঠান শুরু হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশিতা, আপনি শুনছিলেন এখানে কিন্তু এই যে মাটির যে ভারত রয়েছে সেখানে কিন্তু এক ধরনের যে আলপনা এঁকেছে, সেই আলপনা এঁকেই কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সকালে শুরু হয়েছে। এরপরে কিন্তু ধাপে ধাপে সারাদিন ব্যাপী কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মালার কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে অনুষ্ঠান চলছে এবং এখনো কিন্তু চলবে সারাদিন ব্যাপী। তো ঈশিতা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে নববর্ষের সর্বশেষ পরিস্থিতি।
সেলিম, আপনাকে ধন্যবাদ। এদিকে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনাকে শুরুতেই জানাই নববর্ষের শুভেচ্ছা। জানাবেন আসলে আজ সিলেটে কি কি আয়োজন রয়েছে এবং সারাদিন ব্যাপী আসলে কি কি আয়োজন চলবে? শুভ নববর্ষ। আমি এখন রয়েছি সিলেটের ঐতিহাসিক শারদা হল প্রাঙ্গণে। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, সিলেটে কিন্তু বর্ণিল আয়োজনে আসলে নববর্ষের আনুষ্ঠানিকতা, বিভিন্ন অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হবে। তো সবকিছু মিলিয়ে এখন যে আয়োজন দিনের শুরুতে, সেই আয়োজনটি হচ্ছে শতকণ্ঠে আমাদের সেই চিরায়ত, সেই সকলের প্রাণের গান এসো হে বৈশাখ এসো এসো, এই গানটি পরিবেশন করা হবে এবং এটির আয়োজন করেছে শ্রুতি। অর্থাৎ শ্রুতির আজকের আয়োজন দিনব্যাপী চলবে এবং এখানে বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখানে তাদের পরিবেশন করবেন এবং শুরুর যে পরিবেশ সেখানে কিন্তু মূলত শিশুরাই অংশগ্রহণ করবে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকল প্রস্তুতি সম্পন্ন এবং কিছুক্ষণের মধ্যে তাদের এই আয়োজন শুরু হবে। এছাড়াও সকাল 7টায় আমরা জেনেছি সিলেটে মহিলা দলের একটি পান্তা ইলিশ কর্মসূচি রয়েছে। তারা পান্তা ইলিশের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবে এবং সেই সাথে কিন্তু আমরা জেনেছি বিএনপির দিনভর কর্মসূচি রয়েছে। এছাড়াও চারণ সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন উদীচী রয়েছে। তো একটু জানার চেষ্টা করব এখানে শ্রুতির যারা আয়োজক রয়েছে তাদের কাছ থেকে যে আজকে দিনভর কি কি বিশেষ আয়োজন থাকবে সেই বিষয়টা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। শ্রুতির পরিচালক রয়েছেন। আমাদের দিনব্যাপী আজকে সাংস্কৃতিক আয়োজন থাকবে। শুরুতেই থাকবে শতকণ্ঠে বর্ষবরণের আয়োজন। তাছাড়াও এই মঞ্চে সিলেটের প্রতিনিধিত্বশীল প্রতিটি সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশন নিয়ে আসবে। এবারে আমরা প্রতিবারের মতো শ্রুতি সম্মাননা দেওয়া হবে গুণীজন রবীন্দ্রসঙ্গীত শিল্পে রানা কুমার সিনহা মহোদয়কে এবার সম্মাননা দেওয়া হবে, শ্রুতি সম্মাননা। তাছাড়াও প্রতিটি প্রান্তের যারা শিল্পী আছেন, বাউল শিল্পী আছেন, তারা তাদের পরিবেশন নিয়ে আসবেন। সার্বিক বিষয় বিবেচনা করে আসলে উৎসবময়তা কেমন, আমাদের সেই প্রাণের উৎসব কতটুকু উপভোগ করতে পারছে? উপভোগ ভালো হচ্ছে। আশা করি দিন বাড়বে, আরো ভালো হবে, সেই প্রত্যাশাই আমরা করছি। নতুন দিনে নতুন ভালো কিছু, আরো ভালো কিছু হবে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় শুনছিলেন আয়োজকরা বলছেন তারা প্রত্যাশা করছেন দিনভর তাদের যে বর্ণিল আয়োজন রয়েছে সেই আয়োজনটুকু আসলে আরো বর্ণিল হয়ে উঠবে এবং এছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু যে যার মতো করে এই নববর্ষের উৎসব উদযাপন করছে এবং বিশেষ করে সকলেই বলছে যে আমাদের চিরায়ত ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসগুলো থাকবে। অর্থাৎ বিভিন্ন লোকজ উপাদান থাকবে, ছোটখাটো পরিসরে বৈশাখী মেলা থাকবে এবং নানা ধরনের বাউল, জারি, শাড়ি এবং বিভিন্ন ধরনের গান বাজনা আবৃত্তি নৃত্যের সাথে কিন্তু আসলে আমাদের সিলেটবাসী ও দেশের মতো এই নতুন বছরের যে আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করে নেবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের আয়োজনের প্রারম্ভিক গল্প। পরবর্তীতে আরো আয়োজনের খবর আপনাকে জানিয়ে দিতে পারবো। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। এদিকে পহেলা বৈশাখ উদযাপনের আরো খবর জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল। অনেক শুরুতে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। এবারের পহেলা বৈশাখ তো আসলে অন্যবারের চেয়ে একটু আলাদা। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম নববর্ষ উদযাপন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আজকে পহেলা নববর্ষ 1432 সূর্য উদয়ের পরপরই কিন্তু শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু শাহবাগ এবং এই সোহরাওয়ার্দী উদ্যান, রমনা বটমূল এলাকায় কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন। আমরা যদি এখন চাই যে দিকে প্রবেশ করছেন, এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু বিএনপির কিছু নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা কিন্তু মেনেই কিন্তু সাধারণ মানুষ আসছেন হচ্ছে এই বর্ষবরণ উদযাপনের। এবার 5ই আগস্টের পর যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর কিন্তু এবারই প্রথম একটি পয়লা নববর্ষ উদযাপন করছে। সেটি কিন্তু মধ্য দিয়ে সাধারণ মানুষজন পালন করছেন এবং তার যে এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু নিশ্চিত নিরাপত্তা গ্রহণ করেছে। স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করেছে। বিএনপি থেকে কিন্তু 21টি পয়েন্টে সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ মোতায়েন করা আছে। সেই সঙ্গে কিন্তু এখানে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, সেই সঙ্গে কাজ করছে কোস্ট গার্ড এবং নৌবাহিনী এবং বিজিবিও কাজ করছে এই বর্ষবরণকে কেন্দ্র করে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা করছে এবং বিএনপির যে নির্দেশনা রয়েছে সেসব কিন্তু মেনেই কিন্তু ভিতরে প্রবেশ করতে এবং বিভিন্ন স্থানে কিন্তু যারা তাদেরকে সন্দেহ মনে হচ্ছে সেখানে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে।
এবং আজকে যারা বর্ষবরণ উদযাপনের জন্য আসছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তাদের এই যে সকালের ভোরের সূর্য ওঠার পরপরই তারা কিন্তু বর্ষবরণ উদযাপনের জন্য এই রমনা বটমূল এলাকার দিকে আসছেন। বর্ষবরণ যাতে এবার সবারই একটি নতুন উদ্যম নিয়ে আসে, নতুন আশা নিয়ে আসে, এই প্রত্যাশাও করছেন যে এইবারই প্রথম হচ্ছে 5ই আগস্টের পর কিন্তু এবারই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলছি। এই সাধারণ মানুষও যেটা বলছে যে এই দ্বিতীয় স্বাধীনতার পর কিন্তু এবারই প্রথম, এবং সবার মাঝেই একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং আরো যারা এই বর্ষবরণ উদযাপন করতে আসছেন তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলার জি ইকবাল, অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সবাই সোচ্চার হবে নববর্ষের ঐক্যতানের সুরে। হাতে হাত ধরে সকাল 9টায় বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। কেমন দেখছেন এবারের আয়োজন, আর শোভাযাত্রায় নতুন কিছু যুক্ত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সেটা প্রথমেই জানাতে চাই নববর্ষের শুভেচ্ছা, এবং তার পাশাপাশি আপনি হয়তোবা আমার পেছনের আয়োজন দেখেই বুঝতে পারছেন আমরা আছি ঠিক চারুকলার সামনে, এবং এবারের মোটিভগুলো কিন্তু ভিন্ন ধর্মী, এবং গত কয়েক বছর ধরে আমরা মঙ্গল শোভাযাত্রায় যেমন দেখেছি তার থেকে অবশ্যই ভিন্ন এবারের আনন্দ বর্ষবরণ শোভাযাত্রা। এবং সেই শোভাযাত্রায় প্রাধান্য পাচ্ছে এবারের গত বছরের যে গণ আন্দোলন ছিল, যে ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলন আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন। প্রথমেই রয়েছে আমাদের বাঘ, এবং তারপর ইলিশ, নিজে আমাদের জাতিসত্তার পাশাপাশি আমাদের বাঙালি আনাকে প্রতিনিধিত্ব করতে, এবং ঠিক তার পরবর্তীতেই কিন্তু আপনারা হয়তোবা দেখতে পাবেন 36শে জুলাইয়ের যে একটি মোটিভ করা আছে, সবচেয়ে বড় মোটিভগুলোর অন্যতম, এবং তার পাশাপাশি রয়েছে মীর মুগ্ধর পানি লাগবে পানি, সেই একটি বোতলের মোটিভ। এবং এরকম ছোট ছোট মোটিভ দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গণ আন্দোলন এবং ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগের ইতিহাসকে। এবং তার পাশাপাশি যদি আসলে যুক্ত করি, স্বৈরাচারের যে ফ্যাসিস্টদের যে একটি মুখাকৃতি ছিল সেটি পুড়িয়ে দেওয়ার পরও কিন্তু খুব কম সময়ের মধ্যে নতুন করে আরেকটি মুখাকৃতি তৈরি করা হয়েছে। এবং শান্তির পায়রার পাশাপাশি আমরা কিন্তু সেই মুখাকৃতি, ফ্যাসিস্টের সেই মুখাকৃতিও কিন্তু দেখতে পাচ্ছি চারুকলার গেটে প্রস্তুত রয়েছে। এবং 7টি মোটিভ, বড় বড় 7টি মোটিভ রয়েছে এবারের চারুকলার এই আনন্দ শোভাযাত্রার। এবং তার পাশাপাশি ছোট 7টি এবং মাঝারি আকারেরও কিন্তু 7টি মোটিভ রয়েছে। তবে তার পাশাপাশি এবারের শোভাযাত্রায় গুরুত্ব পাবে ফ্যাসিস্ট সরকারের কে রিপ্রেজেন্ট করে এমন 70টির মতো মুখোশ। তার পাশাপাশি থাকছে মুঘল এবং সুলতানি আমলের বিভিন্ন মুখোশ। পালকির হয়তোবা মোটিভ, বড় একটি মোটিভ রয়েছে, সেটিও হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের আমাদের বাঙালি জাতিসত্তার অর্থাৎ গত 450 বছরের আমাদের বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের সর্বোচ্চই কিন্তু তুলে ধরা হয়েছে এবারের আনন্দ বর্ষবরণ শোভাযাত্রায়। এবং তার পাশাপাশি 36শে জুলাইকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ছোট ছোট মোটিভ কিন্তু রাখা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যখন আয়োজকদের সাথে কথা বলছিলাম, আমাদের কিন্তু আগে থেকেই জানানো হয়েছে এবার ফিলিস্তিনকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করে এমনও কিন্তু একটি মোটিভ রয়েছে। এবং আমরা সেই তরমুজের একটি বড় একটি মোটিভ কিন্তু দেখতে পেয়েছি। বাম্বার আসার কথা রয়েছে, তাদের আজ পারফর্ম করার কথা রয়েছে, এবং তারাও প্রস্তুত রয়েছেন চারুকলার ভেতরে। আমরা দেখেছি তাদের রিহার্সালও চলছে, অর্থাৎ ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। এই গানটি আমাদের সংস্কৃতি উপদেষ্টা কিন্তু জানিয়েছিলেন আজ এই মঙ্গল শোভাযাত্রার নয়, এবারের আনন্দ শোভাযাত্রায় কিন্তু এই ফিলিস্তিনকে তুলে ধরা হবে, এবং ফিলিস্তিনকে তুলে ধরার জন্য কিন্তু এই গানটিও গাওয়া হবে। এবং সেই সহমর্মিতা প্রকাশের মাধ্যম হিসেবে আমাদের আনন্দ শোভাযাত্রায় তাদের কিন্তু অংশগ্রহণও রাখা হচ্ছে। সেক্ষেত্রে আমরা ফিলিস্তিনের পতাকাও দেখেছি ছোট ছোট। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, এবারের একটি অন্যতম আকর্ষণ কিন্তু রয়েছে বাংলার চিরায়িত পটচিত্র যেগুলো রয়েছে। এর আগের শোভাযাত্রাগুলোতে আমরা কিন্তু পটচিত্র তেমন দেখতে পারিনি, তবে এবারের আনন্দ শোভাযাত্রায় কিন্তু বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য পটচিত্রর 7টি বড় বড় 7টি পটচিত্র রয়েছে। তার পাশাপাশি মুখোশ তো থাকছেই, ছোট আকৃতির পটচিত্র থাকছে। তবে সকাল থেকে আসলে যে পরিমাণ লোক সমাগম হয়েছে গত কয়েক বছরের তুলনায়, যদি আমি বলি গত কয়েক বছরের তুলনায় এবারের লোক সমাগম অনেক বেশি।
এবং তার পাশাপাশি আজ সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। জাদুঘরের সামনে কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি রাজারবাগ পুলিশ লাইন থেকে অনেকগুলো ঘোড়া এসেছে এবং সেই ঘোড়ার পাশাপাশি কিন্তু আমরা দেখছি সুসজ্জিত ঘোড়ার সাথে কিন্তু আমাদের শান্তির বার্তা দেয় এমন পায়রারও আমরা মোটিভ দেখতে পেয়েছি। অর্থাৎ মিলেমিশে বাংলার যে আমাদের সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বাঙালিয়ানা, পুরোটাই কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রায় ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ঈশিতা, কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ সকাল 9টার মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে শোভাযাত্রা। পরবর্তী সংবাদে হয়তোবা আমি আরও আপনাকে বিস্তারিত জানাতে পারবো, আরও বিস্তারিত হয়তোবা দেখাতে পারবো। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। নতুন বাংলাদেশের প্রথম নববর্ষে অতীতের দুঃখ, বেদনা ও অসুন্দরকে ভুলে সামনের দিকে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 24-এর গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই সুযোগ অবহেলায় না হারানোর আহ্বান জানিয়েছেন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। বাঙালির অনন্য ঐতিহ্য হালখাতা, কিন্তু দিন বদলের পালায় হালখাতা শুধু জৌলুসই হারাচ্ছে না, গুরুত্ব কমতে কমতে এখন অনেকটাই বিলুপ্তির পথে। তবুও রাজধানীর তাঁতিবাজার, লক্ষ্মীবাজার ও শাঁখারী বাজারের ব্যবসায়ীরা স্মৃতির অতল গহ্বরে হাতড়ে বেড়ান আদি সেই ঐতিহ্যকে। স্বল্প পরিসরে হলেও হালখাতা করে খুঁজে ফেরেন বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাসকে। তারা বলছেন, পঞ্জিকা অনুযায়ী তারা হালখাতা করবেন 15 এপ্রিল মঙ্গলবার। বাংলা বছরের শেষ মাস চৈত্রের শেষ দিনে শুরু হয় হিসেবের হালখাতা, হালনাগাদের কাজ। শুরু হয় নতুন বছরে হিসেব নিকেশের পালা। পুরান ঢাকার শাঁখারী বাজার ও তাঁতিবাজারের ব্যবসায়ীরা উৎসবের আনন্দে হালখাতা উদযাপনের অপেক্ষায়। শেষবারের মতো অনেক প্রত্যাশা আর প্রাপ্তির আশায় চোখ বুলিয়ে নিচ্ছেন পুরনো হিসেবের খাতায়। গত বছরের হিসাব নিকেশের খাতাটা তো সবকিছু পরিবর্তন করব, নতুন খাতায় হিসাব টানবো। যারা আমরা হিন্দু সম্প্রদায় আছি তারা আমরা পঞ্জিকা মতে শুভ কাজগুলি করি, সেই হিসাবে আমাদেরটা মঙ্গলবার 1 বৈশাখ পড়ছে। হালখাতা আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি। পুরনো হিসাবের খাতা বন্ধ ও নতুন হিসাবের খাতা খোলার আনন্দ আয়োজন, সঙ্গে আপ্যায়ন ও আনুষ্ঠানিকতার নামই হালখাতা বলছেন ব্যবসায়ীরা। কাস্টমারের মিষ্টি মিষ্টি খাওয়া হবে, এই তো হালখাতা। পুরনো খাতাটা ফেলে দিয়ে পুরনো হিসাব আবার নতুন খাতায় তুলি, এটা আমরা আদিকাল থেকে এভাবেই চলতেছে। নতুন পুরাতন হিসাব হালনাগাদ হতো, এগুলো তেমন একটা এখন আর নেই আগের ভাবে। পুরনো ঢাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে হালখাতা করার প্রচলনটা অন্য ব্যবসায়ীদের চেয়ে একটু বেশি। এ উপলক্ষে থাকে বিশেষ ছাড়। হালখাতায় নতুন কিছু, যারা পুরো হিসাব টিসাব ক্লিয়ার থাকলে তাদের কিছু গিফট দেবই। ম্যাকিং যেটা 100%, ওটা হালখাতার উপলক্ষে এটা 90% ছাড় থাকবে। এদিকে হালখাতাকে ঘিরে লাল খাতা বিক্রির কদর বেড়েছে জোরে সোরে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যেন দম ফেলা সময় নেই বিক্রেতাদের। বিক্রি ভালো হয় খুশি তাদের চোখে মুখে। সকালে 7টা থেকে শুরু করছি, একাধারে রাত 12টা পর্যন্ত চলবো। আজ কয়েক বছরের মধ্যে এবার একটু তো ব্যবসা বাণিজ্য ভালো। ব্যবসায়ীরা বলছেন দোকানে হালখাতার অনুষ্ঠান তাদের পুরনো সংস্কৃতি, তবে আধুনিকতার ছোঁয়ায় তার ধারাবাহিকতা সমর্পণ করেছেন সময়ের কাছে। লাল শালু কাপড়ে মোড়ানো এই খাতা দিয়ে করা হালখাতার হালচাল এখন নাকি খুব একটা ভালো নেই। ব্যবসায়ীরা বলছেন এই খাতার মধ্যে যে বাকি অঙ্কটা লেখা থাকে তাতে করে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, কিন্তু এই সম্পর্কটা এই ডিজিটাল যুগের কম্পিউটার নাকি কেড়ে নিয়েছে। কিন্তু যুগের যতই পরিবর্তন হোক এই ব্যবসা কিন্তু চলবে, কিন্তু এই লাল খাতার ভবিষ্যৎ কি, এই নিয়ে প্রশ্ন রয়েই গেল। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, বাংলা বাজার, ঢাকা। দীর্ঘদিন সংস্কার হয় না, তাই কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘর সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখার আগ্রহ কমে আসছিল দর্শনার্থীদের। তাই নতুন করে উন্মোচিত করা হয়েছে কুমিল্লা প্রত্নতত্ত্বের নিদর্শনগুলো। এতে
পর্যটনে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। 1965 সালে কোটবাড়ির শালবন বিহারের পাশে স্থাপন করা হয় ময়নামতি জাদুঘর। তাই একসঙ্গে দুটো স্থানই দেখতে আসে পর্যটকরা। শিক্ষা, শিল্প ও সংস্কৃতির পাদপীঠ হিসেবে পরিচিত কুমিল্লা জেলায় রয়েছে ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থান। এগুলো দেখতে যতটা না সুন্দর, তার সঙ্গে রয়েছে অনেক ইতিহাস। বিশেষ করে 7ম থেকে 8ম শতাব্দীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আশ্রয়স্থল বলা হয় কুমিল্লাকে। লালমাই ময়নামতি পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। স্থাপত্যগুলো অনেক সুন্দর, এটা আমি এরকম জিনিস দেখি নাই আগে। আমরা স্ক্যান করতে পারবো, সুবিধা হবে, তাহলে পরবর্তীতে আমরা ওটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। ঐতিহাসিক নিদর্শনের গুরুত্বপূর্ণ সংগ্রহশালা কুমিল্লার ময়নামতি জাদুঘর। ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন এখানে মিলে আছে একাকার হয়ে। যে ঐতিহ্যগুলোর যে ইতিহাস লেখা, আসলে আমাদের কালের সাক্ষী এগুলো, আসলে এখানে না আসলে বোঝা যাবে না। নতুন উদ্যোগ আর বিন্যাসে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে এ অঞ্চলের পর্যটনে। আমাদের মূল কাজটা হলো দেখানোর পাশাপাশি মানুষকে পর্যাপ্ত তথ্য দেয়া। আমি মনে করছি এই থিমেটিক বিন্যাস এবং তথ্যবহুল ডিসপ্লে প্রদর্শনের কারণে আমাদের ভিজিটরদের জন্য একটি ভালো এবং সহজ একটি সেবা আমরা উপস্থাপন করতে পেরেছি। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি অঞ্চলে অবস্থিত শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন। বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননের ফলে বৌদ্ধ মন্দির ও বিহারের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে। তাই ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীদের বেশ আকর্ষণ করে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের স্থাপনাগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীর তানভীর অপু একজন তরুণ পরিব্রাজক। ভ্রমণই তার নেশা। এরই মধ্যে 7টি মহাদেশ ও 5 মহাসাগরে উড়িয়েছেন বাংলাদেশের লাল সবুজ পতাকা। এসব ভ্রমণে প্রকৃতির অপার সৌন্দর্যে যেমন পেয়েছেন রোমাঞ্চকর অভিজ্ঞতা, তেমনি 3 মহাসাগরের মিলনস্থলে ঢেউয়ের পাকে পড়ে বেঁচে থাকার মূল্যবোধও বুঝতে পেরেছেন এই বিশ্ব পর্যটক। দেখতে পাচ্ছেন এই ঐতিহাসিক স্থাপনাটির নাম হলো। উচ্চশিক্ষার জন্য 2005 সালে রাজশাহীর তানভীর অপু গিয়েছিলেন ফিনল্যান্ডে। সে সময় ভিসার জন্য দিল্লিতে গিয়ে দেখে নেন কুতুব মিনার, লোটাস লালকেল্লা সহ বেশ কিছু স্থাপনা। তখনই ভ্রমণের নেশা জাগে অপুর। পরে ফিনল্যান্ডের নাগরিকত্ব নিয়ে ঘুরে বেরিয়েছেন ইউরোপ সহ বিভিন্ন দেশে। জাহাজের পরিচ্ছন্নতা কর্মীর পেশায় থেকে যে আয় হতো তা দিয়েই ভ্রমণের নেশা মেটাতেন তিনি। এরই মধ্যে ঘুরে বেরিয়েছেন বিশ্বের 92টি দেশের 937টি শহর। সড়কপথে পাড়ি দিয়েছেন 2.5 লাখের বেশি পথ। যেখানেই গেছেন উড়িয়েছেন লাল সবুজের পতাকা। গত 6 ডিসেম্বর 30 জন বাঙালি সহ 130 জন যাত্রী মিলে অ্যান্টার্কটিকার পথে ভ্রমণ শুরু করেন অপু। 21 দিনের এই ভ্রমণে মোট খরচ লাগে 20 লাখ টাকা, যা তিনি সঞ্চয় শুরু করেছিলেন 12 বছর আগেই। জাহাজে ক্লিনিং জব করতাম দীর্ঘ 5 বছর। ওইখান থেকে যে টাকাটা পেতাম সেটাই আমি জমিয়েছি। এই জমে কিন্তু ভ্রমণ আমার শুরু। এ পর্যন্ত পৃথিবীর 7টি মহাদেশ ভ্রমণ করেছি এবং 92টি দেশ। এই ভ্রমণে যেমন তিনি লাখ লাখ পেঙ্গুয়েনকে করেছেন ক্যামেরাবন্দি, তেমনি হ্যামব্যাগ টিভি শিল সহ হিমালয়ের 5 গুণ বড় হিমশৈল দেখে হয়েছেন অভিভূত। সেই সাথে ছিল বৈরী অভিজ্ঞতাও। অ্যান্টার্কটিকা যখন আমি গিয়েছিলাম তখন আমাদের ড্র্যাক প্যাসেজ নামে একটা জায়গা রয়েছে এবং সেখানে পৃথিবীর সবচেয়ে বেশি জাহাজ ডুবি হয়েছে এখন পর্যন্ত। মনে হচ্ছে যে আমাদের জাহাজ যে কোনো সময় ডুবে যাবে, আমরা হয়তো আর ফিরে যাব না। 100টার উপরে তিমি দেখেছি, পেঙ্গুইন দেখেছি, শিল দেখেছি। চমৎকার অভিজ্ঞতা ছিল আমার লাস্ট এই অ্যান্টার্কটিকা ভ্রমণটি। গত 19 বছরে 7 মহাদেশ ও 5 মহাসাগর পাড়ি দেয়া অপুর মতে গোটা পৃথিবী একটা দেশ, যেখানে কোনো সীমানা থাকা উচিত নয়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।